নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্ন ও তার উত্তর। তোমাদের সবার আগে দেখব সিলেবাসটা কি আছে। ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টে আসার মতো দেখো, অধ্যায় 4 নম্বর অধ্যায় আছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। 5 নম্বর অধ্যায় আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। 6 নম্বর অধ্যায় আছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই কটা অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর পূর্ণমান কিন্তু 25 নম্বরের হবে। প্রথমে দেওয়া আছে এক দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের অর্থাৎ এমসিকিউ 5টি প্রশ্ন আসবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে মেগালিথ হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি বড় পাথরের সমাধি। 2 নম্বর প্রশ্ন দেখো বোধি বৃক্ষ হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ পিপল গাছ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বিটপ কথার মানে হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ ঝুরি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন, উত্তরটি হবে অপশান বি 24 জন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের শকাব্দ গণনা শুরু হয়, উত্তরটি হবে অপশান এ 78 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল, উত্তরটি হবে অপশান বি পাটালিপুত্রে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল, সঠিক উত্তরটি হবে অপশান সি ব্যাবিলনে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের বজ্জী গণরাজ্যের রাজধানী ছিল, সঠিক উত্তরটি হবে অপশান এ বৈশালী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব এক কথায় উত্তর দাও। পরীক্ষায় তোমাদের 5টি আসবে এক কথায় উত্তর, এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর তোমাদের লিখতে হবে। চলো প্রথম প্রশ্ন কি আছে। 1 দাগের প্রশ্ন আছে দেখো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, সঠিক উত্তরটি হবে কুজুল কথপিসেস। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সকল উত্তরপথনাথ কাকে বলা হয়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, আর তোমরা এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধনকে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ভারতের জাতীয় প্রতীকের নাম কি, সঠিক উত্তরটি হবে অশোক স্তম্ভ। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম কি, সঠিক উত্তর হবে পার্শ্বনাথ ও মহাবীর। 5 দাগের প্রশ্ন দেখো ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় 2টি মহাকাব্যের নাম লেখো, উত্তরটা হবে রামায়ণ ও মহাভারত। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল, উত্তরটা হবে পাটালিপুত্র। 7 দাগের প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি রচিতাকে, সঠিক উত্তরটি হবে হরিসেন। পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা দেখব 3 দাগের কি আছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2 নম্বরের। ঠিক আছে, তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। 1 দাগের প্রশ্ন আছে টিকা লেখো চতুরাশ্রম সম্পর্কে, উত্তরটা দেখো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। প্রথম পয়েন্ট আছে দেখো 4টি ভাগের ব্রহ্মচর্যাশ্রম, উত্তরটা দেখো ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। পরবর্তী পয়েন্ট দেখো গৃহস্থশ্রম, গুরুর গৃহে শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গৃহস্থশ্রম। পরবর্তী দেখো আছে বানপ্রস্থাশ্রম, উত্তরটা দেখো সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। পরবর্তী পয়েন্ট দেখো সন্ন্যাস আশ্রম, শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টি পয়েন্ট তোমাদের দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো মহাভিনিষ্ক্রমণ বলতে কী বোঝে, উত্তরটা দেখো সংসারের মায়া মমতা স্নেহ বন্ধন ত্যাগ করে পরমার্থ লাভ ও মানুষের
প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ 30 বছর বয়সে সবার অগোচরে গভীর রাতে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। বৌদ্ধ শাস্ত্রে তার এই সন্ন্যাস ব্রত গ্রহণই মহাবিনিষ্ক্রমণ নামে পরিচিত। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাঠ্য বইটিও খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কোন? এই প্রশ্নটিও খুব আসে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ। উত্তরটা দেখো, এলাহাবাদের কৌশাম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া গেছে। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্যজয় প্রভৃতির সম্বন্ধে জানা যায়। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পঞ্চম মহাব্রত বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। পরবর্তী আমরা দেখব, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বরের, পরীক্ষায় 2টি প্রশ্ন তোমাদের আসবে। 1 দাগের প্রশ্ন আছে, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হতো? উত্তরটি দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্য চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে দুভাগে ভাগ হয়ে যায়। প্রথম পয়েন্ট আছে দিগম্বর, আমরা দিগম্বর সম্পর্কে জানব। জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্য চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন। এর জন্য এদের দিগম্বর বলা হয়। পরের পয়েন্ট দেখব, শ্বেতাম্বর। জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। শ্বেত সাদা আর অম্বর হচ্ছে কাপড়। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, হাতি গুম্ফা লেখক সম্বন্ধে কি জানো? উত্তরটা দেখো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। হ্যাঁ, উত্তরটা দেখো, হাতি গুম্ফা লেখক এর রচয়িতা চেদি বংশীয় কলিঙ্গরাজ খারবেল। এই লেখ থেকে জানা যায় খারবেল ছিলেন কলিঙ্গ বংশের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব প্রথম শতকের শেষ ভাগে খারবেলের শাসন চালু ছিল। লেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল। অনুমান করা হয় ভারতবর্ষ বলতে গঙ্গা উপত্যকার একটি অংশকে বোঝানো হয়েছিল। এই লেখ থেকে জানা যায় খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখব 3 দাগের, 10 রাজার যুদ্ধ বলতে কি বোঝায়? উত্তরটা দেখো, ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা উল্লেখ আছে তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। প্রথম পয়েন্ট আছে দেখো, যুদ্ধের 2টি পক্ষ। এই যুদ্ধ হয়েছিল ভারত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে অন্য পুরু, যদু, অনু, তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠীর রাজার মিলিত জোটের। পরবর্তী পয়েন্ট দেখো, যুদ্ধের কারণ। রাজা সুদাস বিশ্বামিত্রাকে প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্ঠকে পুরোহিত নিয়োগ করলে যুদ্ধ বাধে। তাছাড়া নদীর জল ও জমি দখলের জন্য ও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। পরবর্তী পয়েন্ট দেখো, যুদ্ধের ফল। এই যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা সুদাস জয়ী হয়েছিল। অনেকে বলেন ভরত গোষ্ঠীর নাম থেকে আমাদের দেশের নাম ভারত হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, অষ্টাঙ্গিক মার্গ কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, উত্তরটা দেখো, গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ দেখো পয়েন্ট দেওয়া আছে। 1 নম্বর আছে সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে
মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। পরবর্তী আমরা দেখব 5 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের পরীক্ষা 3টি থাকবে, আমি এক্সট্রা তাও একটা প্রশ্ন দিয়েছি, তোমাদের এই একটি প্রশ্ন লিখতে হবে 5 নম্বরের। প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে অশোকের ধর্ম সম্পর্কে লেখো। 2 নম্বর আছে বৈদিক যুগে নারীদের অবস্থান বর্ণনা দাও। 3 নম্বর আছে সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলার কারণগুলি লেখো। 4 নম্বর পয়েন্ট আছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে লেখো। এই 4টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা 4টি প্রশ্ন পড়লেই পরীক্ষায় কমন পেয়ে যাবে। যে কটা প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। এছাড়া তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের সমাধান করে দেখানো আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।